বিসমিল্লাহির রহমানির রহিম। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম অনাদায়ী পাওনা আর্থিক বিবরণীতে হিসাবভুক্তির নিয়ম সম্পর্কে। আমার আজকের ভিডিওতে থাকবে অবচয় হিসাবভুক্তির নিয়ম। আর্থিক বিবরণীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবচয়। তো এটা হিসাবভুক্তি করতে হলে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। তো যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিবে। আর যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। অবচয় হিসাবের নিয়ম। আমরা যখন অবচয় হিসাব করতে যাব তখন আমাদের জানতে হবে আসলে অবচয় কি। তো অবচয় কি? তো অবচয় হলো স্থায়ী সম্পদের ব্যবহারজনিত মূল্য হ্রাস। এখানে লক্ষ্য রাখবে, অবচয় হলো স্থায়ী সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলো ব্যবসার জন্য দীর্ঘদিন ধরে সুবিধা প্রদান করে সেগুলাই হচ্ছে স্থায়ী সম্পদ। আর এই স্থায়ী সম্পদ দীর্ঘদিন ব্যবহারের কারণে এর মূল্য যে পরিমাণ কমে যায় সেটাই হচ্ছে অবচয়। তো হিসাব বিজ্ঞানের বেশ কিছু নীতি অনুসরণ করে হিসাব করতে হয়, তোমরা জানো। তো এই অবচয় হিসাব ভুক্তিটা সাধারণত হিসাব বিজ্ঞানের চলমান ধারা অর্থাৎ গোয়িং কনসার্ন এবং রক্ষণশীলতার নীতি অর্থাৎ কনজারভেটিজম, এই দুইটা নীতি অনুসরণ করে অবচয় হিসাবভুক্ত করতে হয়। তাহলে আমাদের জানতে হবে যে চলমান ধারা কি। চলমান ধারা, এটার নাম শুনেই অনেকের বুঝতে পারার কথা। চলমান অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠান শুরু হয় ধারণা করা হয় যে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য চলবে। প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য চলবে, আর এটাই হচ্ছে চলমান ধারণা। আর এই চলমান ধারণাতেই অবচয় হিসাবভুক্ত করতে হয়। আর রক্ষণশীলতার নীতি অর্থাৎ কনজারভেটিজম, এটা হচ্ছে যে ব্যবসায়ীকে যতটা সম্ভব মুনাফার পরিমাণ কম দেখাতে হবে। ব্যবসায়ে যতটা সম্ভব মুনাফার পরিমাণ কম দেখাতে হবে। আর এই মুনাফার পরিমাণ কম দেখানোর জন্যই অবচয়কে এই রক্ষণশীলতার নীতি অনুসারে খরচ হিসাবে দেখানো হয়। তো আয় বিবরণীতে যখন আমরা এই অবচয় হিসাবভুক্তকরণ করব তখন আমরা সাধারণভাবে এটা জানি, তাহলে যেহেতু বললাম আমরা রক্ষণশীলতার নীতিতে এটা খরচ হিসাবে দেখাতে হবে, সেহেতু আয় বিবরণীতে অন্তর্ভুক্তির সময় এই অবচয় হিসাবকে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। আয় বিবরণীতে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। এবার আমরা আসি যে আর্থিক বিবরণীতে অবচয় কিভাবে হিসাবভুক্ত করতে হবে। দেখো, তো তোমরা সবাই জানো যে আর্থিক বিবরণীতে প্রথমে কি থাকবে, একটা রেয়ামিল দেওয়া থাকবে এবং কিছু সমন্বয় দেওয়া থাকবে। দেখো এখানে রেয়ামিলে কিছু হয়তো স্থায়ী সম্পদ দেওয়া থাকবে, যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, জায়গা জমি, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এখানে দেখো রেয়ামিলে দেওয়া আছে যন্ত্রপাতি 2,80,000 টাকা। যন্ত্রপাতি 2,80,000 টাকা। যন্ত্রপাতি 2,80,000 টাকা। তারপরে দেওয়া আছে দেখো পুঞ্জীভূত অবচয়। এই যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় 56,000 টাকা। পুঞ্জীভূত মানে কি, যেটাকে আমরা বলি কি কিউমুলেটিভ। তোমরা অঙ্কের মধ্যে অনেকেই করে আসছো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ বিগত যে বছরগুলা ব্যবসাটা যখন থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত, এই 2017 সাল পর্যন্ত এই যন্ত্রপাতির যে অবচয় নির্ধারণ করা হয়েছিল সেটার সমষ্টি হচ্ছে কি পুঞ্জীভূত অবচয়। এটা হচ্ছে কি পুঞ্জীভূত। তাহলে পুঞ্জীভূত হচ্ছে কি বিগত বছরের অবচয়ের সমষ্টি। আর সমন্বয়ে দেওয়া আছে দেখো কি যন্ত্রপাতির অবচয় 10% ধরতে হবে। যন্ত্রপাতির অবচয় নতুন করে ধরতে হবে হচ্ছে 10%। পুঞ্জীভূত অবচয় এটা 2016 পর্যন্ত কিন্তু আমরা অলরেডি হিসাবভুক্ত হয়ে এসেছে এটা পুঞ্জীভূত অবচয়। তাহলে এই যন্ত্রপাতির অবচয় এই 10%, আমার যন্ত্রপাতি আছে 2,80,000 টাকা। তাহলে যন্ত্রপাতির অবচয় 10%। এখানে যেহেতু অবচয় নির্ধারণের কোনো পদ্ধতি নির্ধারণ করা নাই সেহেতু আমরা এটাকে সাধারণত এটাকে সরল রৈখিক পদ্ধতিতে, অর্থাৎ প্রত্যেক বছর সমান
প্রত্যেক বছর অবচয় সমান। পরবর্তী ক্লাসে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এটা উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য, এটা আলোচনা করব। আজকে তোমরা যন্ত্রপাতির অবচয় 10%, এখানে যেহেতু পদ্ধতি উল্লেখ করা নাই, সুতরাং তাহলে কী হবে, সরল রৈখিক পদ্ধতি, অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ এই 10%। 17 সালে 10, 18 সালেও গিয়ে 10 হবে, 19 সালেও 10। প্রত্যেক বছর এইভাবে হতে হতে যন্ত্রপাতির মূল্যটা একসময় কী হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাহলে 10%, অর্থাৎ 2,80,000-এর 10% যেটা হবে, সেটা হচ্ছে কি আয় বিবরণীতে, আয় ব্যয় বিবরণীতে খরচ হিসাবে, পরিচালন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে। এবার আমরা আসি যে আর্থিক অবস্থা বিবরণী, অর্থাৎ সর্বশেষ ধাপে এই অবচয় এবং পুঞ্জীভূত অবচয় কিভাবে হিসাবভুক্ত করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমেই আমরা যে সম্পদের অবচয় নির্ধারণ করব, যে সম্পদের আমরা অবচয় নির্ধারণ করব, সেই সম্পদের নাম লিখতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে যন্ত্রপাতি, তোমাদের অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে আসবাবপত্র দেওয়া থাকতে পারে, দালান কোঠা দেওয়া থাকতে পারে, যানবাহন দেওয়া থাকতে পারে, কলকবজা দেওয়া থাকতে পারে, বিভিন্ন রকম স্থায়ী সম্পদ দেওয়া থাকতে পারে। তাহলে আমরা লিখলাম যন্ত্রপাতি। যন্ত্রপাতি 2,80,000 টাকা। এবার বাদ পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ বিগত বছরের অবচয়ের সাথে বর্তমান বছরের অবচয় যোগ হয়ে যাবে, যোগ হয়ে মোট স্থায়ী সম্পদ থেকে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। বাদ পুঞ্জীভূত 56,000 টাকা, যোগ নতুন অবচয়। 2,80,000, 2,80,000-এর 10% গুণন 10%, তাহলে 28,000। এই দুইটা যোগ হয়ে স্থায়ী সম্পদ থেকে বাদ যাবে, তাহলে 84,000। মোট অবচয় 84,000, তার মানে 56,000 বিগত 2 বছরের অবচয়, 16 এবং 15, আর 17 সালে 18 সালে, এই মোট 84,000 টাকা অবচয়। তাই 2,80,000 থেকে 84,000 টাকা বাদ দিলে থাকবে 1,96,000 টাকা। এই যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য 1,96,000 টাকা। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার বিশ্বাস তোমাদের জন্য এখন অনেকটাই সহজ হবে। আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে অবচয় নির্ধারণের হিসাবভুক্তির বিষয় নিয়ে আলোচনা করলাম। হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে আলোচনা আরও থাকতে পারে। আমার বিশ্বাস আমার এই আলোচনাটি তোমাদের পড়াশোনায় সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।